গ্রামারল্যান্ডে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামারল্যান্ডে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আর্টিকেল পার্ট 2 অর্থাৎ দি বা দা এই আর্টিকেল বা এই বলা ভালো ডেফিনিট আর্টিকেলটির বিস্তৃত ব্যবহার নিয়ে আমাদের আজকের পর্বটা আমরা তৈরি করেছি। তো চলো শুরু করা যাক। দিয়ের ব্যবহার আমরা জেনে নিই আজকের ভিডিও থেকে। রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এ বলছে সিঙ্গুলার কমন নাউন এর উল্লেখ যদি আমরা প্রথমবার বা একবার করি তাহলে তার আগে এ বা অ্যান বসে, কিন্তু তার পরবর্তীতে যদি সেই নাউনটি সম্পর্কে আমরা কথা বলি বা উল্লেখ করি তখন ওই নাউনটিকে সঠিকভাবে বা নির্দিষ্টভাবে ডেফিনিটলি বোঝাতে আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। যেমন উদাহরণে বলছে আই স আ ম্যান, আমি একটি মানুষকে দেখেছিলাম বা একটি লোককে দেখেছিলাম। পরবর্তীতে আবার তার সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, তাই বলা হয়েছে দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, লোকটি ছিল অন্ধ। অর্থাৎ প্রথম ক্ষেত্রে একজন মানুষের উল্লেখ করা হয়েছে, তাই কিন্তু ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়নি, করা হয়েছে ইনডেফিনিট আর্টিকেল। এবং পরবর্তীতে ওই লোকটিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্যে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। এবারে রুল নাম্বার 2 বলছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করতে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অর্থাৎ নাউন, সেই নাউনটিকে আমরা যদি নির্দিষ্টভাবে চিহ্নিত করতে চাই তাহলে তার নামের আগে দি বসাতে হবে। উদাহরণে বলছে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার বন্ধু। অর্থাৎ ছেলেটিকে এখানে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে এসেছিল তাকে নির্দিষ্টভাবে বোঝাতে এই দি আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। রুল নাম্বার 3-তে বলছে সংখ্যায় একটি মাত্র এমন নাউনের পূর্বে দি বসানো হয়। যেমন এই প্রাকৃতিক বস্তু, যেমন আমাদের পৃথিবী, গ্রহ, উপগ্রহ, এগুলো একটি করেই আছে, তাই এইসবের নামের আগে কিন্তু দি বসানো হয়। এগুলো প্রপার নাউন হলেও খেয়াল রাখতে হবে, এগুলো প্রপার নাউন হলেও কিন্তু এদের প্রথম অক্ষরটা স্মল লেটারেই হয়, ক্যাপিটাল লেটার সাধারণত করা হয় না। উদাহরণ দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, পৃথিবী একটি গ্রহ, আর্থ একটাই আছে সংখ্যায়, তাই এর নামের আগে দি বসেছে। তবে মাথায় রাখতে হবে ভেনাস, মার্স, ওরিয়ন এই ধরনের গ্রহগুলির ক্ষেত্রে কিন্তু দি বসানো হয় না, এগুলি বলা যায় নিয়মের ব্যতিক্রম। রুল নাম্বার 4, দিকের আগে যে কোনো দিক, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ এই ধরনের দিকের আগে কিন্তু আমরা সচরাচর দি বসিয়ে থাকি। যেমন উদাহরণে বলছে দ্য জেন্টল ব্রিজ ব্লোজ ফ্রম দ্য সাউথ, অর্থাৎ মৃদুমন্দ বাতাস দক্ষিণ দিক থেকে বইছে। ক্লিয়ারলি এখানে দিক বোঝাচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক, তাই সাউথ এই ডিরেকশনের আগে দি বসানো হয়েছে। তবে এই নিয়মের কিন্তু কয়েকটি ব্যতিক্রম রয়েছে। যেমন ব্যতিক্রম নাম্বার 1-এ বলছে যখন ইস্ট ওয়েস্ট এই ধরনের দিকগুলো, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, এগুলো যখন অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হবে তখন কিন্তু দি বসবে না। যেরকম উদাহরণে বলছে দিস হাউস ফেসেস ওয়েস্ট, এই বাড়িটি পশ্চিমমুখ, অর্থাৎ পশ্চিম, ওয়েস্ট এখানে ওয়েস্টওয়ার্ড পশ্চিমমুখ বোঝাচ্ছে। ওয়েস্ট কিন্তু এখানে নাউন নয়, অ্যাডভার্ব রূপে কাজ করছে, তাই এর আগে দি বসানো হয়নি। আবার ব্যতিক্রম নাম্বার 2 বলছে যদি স্থান বা দেশ বোঝায় ওই দিকের মাধ্যমে তাহলে কিন্তু দি বসে। যেমন দ্য জেন্টলম্যান কামস ফ্রম দ্য সাউথ, এখানে কিন্তু সাউথ দিক নয়, সাউথ এখানে সাউদার্ন রিজিয়ন বা সাউদার্ন কান্ট্রি বোঝাচ্ছে, তাই কিন্তু দি বসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে দিক এবং রিজিয়ন বোঝালে দি বসবে, শুধুমাত্র অ্যাডভার্ব হলে দি বসবে না। রুল নাম্বার 5 বলছে কোনো নাউনের পরে ফ্রেজ, ক্লজ বা অ্যাপোজিশন বসে ওই নাউনটিকে নির্দিষ্ট করলে এর পূর্বে দি বসে। অর্থাৎ কোনো নাউনের পরিচয় জ্ঞাপক কোনো ফ্রেজ, ক্লজ বা অ্যাপোজিশন যদি বসে তাহলে ওই ফ্রেজ বা ক্লজের শুরুতে থাকবে দি। যেমন উদাহরণে বলছে আকবর দ্য গ্রেট মুঘল এম্পেরর ইজ দ্য সন অব হুমায়ুন, এখানে আকবর এই নাউনের পরিচয় জ্ঞাপক যে ক্লজ বা ফ্রেজ বা বলা যায় অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, সেটা হলো দ্য গ্রেট মুঘল এম্পেরর। এই গ্রেট মুঘল এম্পেররের আগেই শুরুতেই বসেছে দি এই আর্টিকেলটি, বসিয়ে
বসে এটিকে নির্দিষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছে। এবার 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে বলছে কোনো বাদ্যযন্ত্র বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে সাধারণত দি বসে। যেমন হি প্লেজ দ্য ফ্লুট ওয়েল, অর্থাৎ সে বাঁশি ভালো বাজায়। এখানে বাঁশি সাধারণ অর্থে ফ্লুট এর আগে বসেছে দি আর্টিকেল। তবে এই নিয়মের ব্যতিক্রম আছে। যেমন বলছে যদি ওই ভার্বটি যদি গ্রুপ ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দি বসে না। অর্থাৎ হি প্লেজ দ্য ফ্লুট ওয়েল এই জায়গায় যদি প্লে অন করি, যেমন হি প্লেড অন সিতার, এখানে প্লে অন মানে বাজিয়ে যাওয়া, এখানে কিন্তু হি প্লেড অন দ্য সিতার করা হয়নি। অর্থাৎ প্লেড অন একটি গ্রুপ ভার্ব থাকলে কিন্তু আর কোনো রকম আর্টিকেল বসানো যাবে না। তবে যখন সেই বাদ্যযন্ত্রের মালিকানাকে বোঝাবে, অর্থাৎ বাদ্যযন্ত্রটি দিয়ে বোঝাচ্ছে সেটির অধিকার বা মালিকানা অন্য কারোর, কোনো ব্যক্তির, তখন সেক্ষেত্রে কিন্তু ওই বাদ্যযন্ত্রের আগে এ বা অ্যান এই ইনডেফিনিট আর্টিকেলটি বসাতে হবে, দি নয়। যেমন আই হ্যাভ এ ফ্লুট, আমার একটি বাঁশি আছে। এখান থেকে বোঝা যায় যে বাঁশিটার মালিকানা আমার, তাই বাঁশির আগে এ বসানো হয়েছে। রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ বলছে জাতীয়তা, ধর্মীয় সম্প্রদায় এই ধরনের নাউনের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য ইংলিশ, দ্য জাপানিজ, দ্য হিন্দুস। দ্য ইংলিশ, দ্য জাপানিজ এগুলো ন্যাশনালিটি বা জাতীয়তা বোঝায়, অর্থাৎ ইংরেজদের ইংলিশ এবং জাপানের অধিবাসীদের জাপানিজ বলা হয়। আবার দ্য হিন্দুস এটি কিন্তু একটি ধর্মীয় সম্প্রদায়। ঠিক একইভাবে দ্য মুসলিমস, দ্য ক্রিশ্চিয়ানস, দ্য শিখস এগুলো আমরা করতে পারি। কিন্তু এই নিয়মে একটা ব্যতিক্রম হলো যদি সেটা ভাষা হয় তাহলে কিন্তু তার পূর্বে দি বসে না। যেমন দ্য ইংলিশ মানে বোঝাচ্ছে ইংরেজ জাতি, কিন্তু শুধু ইংলিশ বা শুধু বেঙ্গলি এগুলো কিন্তু ভাষা, এই ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। 8 নম্বর নিয়মে বলছে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্যের পূর্বে কিন্তু বসবে আর্টিকেল দি। যেমন উদাহরণে বলছে দ্য টিম লস্ট দ্য গেম। এখানে টিম হলো একটি কালেকটিভ নাউন, টিম মানে খেলোয়াড়দের সমষ্টি, তো তার আগে বসেছে দ্য। রুল নাম্বার 9 বলছে কখনো কখনো অ্যাডজেক্টিভের আগে দ্য থাকলে অ্যাডজেক্টিভটি যে গুণের পরিচায়ক সেই গুণবিশিষ্ট ব্যক্তিবর্গকে বোঝায় এবং একটি শ্রেণীবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউনের কাজ করে। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে সেটাকে কমন নাউনে পরিণত করা হয়। যেমন উদাহরণে বলছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সাহসীদেরই সুপ্রসন্ন হয়, অর্থাৎ ভাগ্য সাহসীদেরকেই সাহায্য করে থাকে। এখানে ব্রেভ হলো অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে দি বসিয়ে সেটি কমন নাউন, অর্থাৎ পুরো সাহসী ব্যক্তিবর্গকে বোঝাচ্ছে। অর্থাৎ কোনো একজন সাহসী ব্যক্তি নয়, পুরো সমগ্র সাহসী ব্যক্তিবর্গকেই বোঝাচ্ছে। আবার উদাহরণ 2-তে বলা হচ্ছে দ্য পুয়ার আর বর্ন টু সাফার, অর্থাৎ গরিবদের জন্মই হয়েছে দুঃখ ভোগ করার জন্য। এখানে পুয়ার যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে দি বসানোর ফলে এটি কমন নাউনে পরিণত হয়েছে এবং এখানে দরিদ্র না বুঝিয়ে পুরো দরিদ্র শ্রেণীটিকেই বোঝানো হয়েছে। 10 নম্বর নিয়ম মনুষ্যজাতি বা নারী জাতি বোঝাতে ম্যান বা ওম্যান এই শব্দের আগে দি বসে না। অর্থাৎ দি ম্যান বা দি ওম্যান দিয়ে যেমনভাবে আমরা নির্দিষ্ট করে কোনো মানুষ, কোনো পুরুষ বা নারীকে আমরা নির্দিষ্ট করে বলি, কিন্তু যখন মনুষ্যজাতি অর্থে ম্যান শব্দটি ব্যবহার হবে এবং নারী জাতি অর্থে ওম্যান শব্দটি ব্যবহার হবে তখন কিন্তু তার আগে দি বসবে না। যেমন উদাহরণে বলছে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল। এখানে একটি মানুষের কথা বলা হচ্ছে না, সমগ্র মানুষ জাতির কথা বলা হচ্ছে, তাই দি বসানো হয়নি। আবার পরের উদাহরণে বলছে আ ওম্যান হ্যাজ আ টেন্ডার হার্ট, একজন নারীর কোমল হৃদয় হয়। অর্থাৎ এখানে কোনো একজন নারীকে না বুঝিয়ে সমগ্র নারী জাতিকেই বোঝানো হয়েছে, যদিও সেখানে এই কথাটি ব্যবহার করা হয়েছে এই কারণ ওম্যান শব্দটা সিঙ্গুলার শব্দ, তো এর আগে কিন্তু কখনোই দি বসানো হয়নি। ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান বসানো যায়। রুল নাম্বার 11 বলছে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসিয়ে সমগ্র জাতিকে বোঝানো হয়। একটু আগেই আমরা 9 দাগে এইরকমই একটি নিয়ম
আমরা এর কাছাকাছি একটা নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, সেটারই একটু মডিফাইড ভার্সন হলো, বলছে যে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসিয়ে সমগ্র জাতিকে বোঝানো হয়। যেমন দ্য বাটারফ্লাই ক্লোজেস ইটস উইংস ওয়াইল অ্যাট রেস্ট। যখন বাটারফ্লাই বিশ্রাম নেয় তখন সে তার পাখনাগুলোকে বন্ধ করে রাখে। তো এখানে দি বাটারফ্লাই মানে কি? দি বাটারফ্লাই মানে হচ্ছে সমগ্র একটি প্রজাপতিকে বোঝানো হয়নি, সমগ্র প্রজাপতিকেই বোঝানো হয়েছে। 9 নম্বরে যেটা আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে পুরোটাই কালেকটিভ নাউন করা হয়। এখানে কালেকটিভলি বোঝানো হচ্ছে, কালেকটিভ নাউন নয়, কালেকটিভলি বোঝানো হচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে পুরো শ্রেণীটাকে অর্থাৎ কমন নাউনে পরিণত করা হচ্ছে। উদাহরণ 2তেও বলা আছে নো অ্যানিম্যাল ইজ অ্যাজ কানিং অ্যাজ দ্য ফক্স, অর্থাৎ শেয়ালের মতন অন্য কোনো প্রাণী এত ধূর্ত নয়। এখানে দ্য ফক্স বলে কোনো নির্দিষ্ট ফক্সকে বোঝানো হয়নি, সমগ্র ফক্স জাতিটাকেই বোঝানো হয়েছে। কিন্তু এই নিয়মের একটু ব্যতিক্রম রয়েছে। যদি জাতি বা শ্রেণী বোঝানোর জন্য শুধুমাত্র প্লুরাল কমন নাউন ব্যবহার করা হয় তাহলে তার আগে কিন্তু আর্টিকেল বসবে না। অর্থাৎ ওই সিঙ্গুলার নাউনটার জায়গায় যদি তার প্লুরাল ফর্ম করে দিই তাহলে কিন্তু কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। যেমন উদাহরণে বলছে গোটস লিভ আপন গ্রাস, ছাগল ঘাস খেয়ে বাঁচে। বা আরেকটা উদাহরণ পার্লস গ্রো ইন অয়েস্টার্স, ঝিনুকের মধ্যেই মুক্ত জন্মায়। এখানে গোটস অর্থাৎ পুরো ছাগল জাতি, পরের উদাহরণে পার্লস পুরো মুক্ত জাতি, মুক্তর টোটাল জাতিটাকেই বোঝানো হয়েছে, তাই এর আগে নির্দিষ্ট করে কিন্তু কোনো আর্টিকেল বসানো হয়নি। 12 নম্বর নিয়মটি খুবই পরিচিত একটি নিয়ম। আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যে ডিগ্রি অফ কম্পারিশন শিখেছি সেখানে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি করতে গিয়ে আমরা দেখেছি যে সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো সুপারলেটিভ ডিগ্রি যেখানে তুলনা বোঝায় সেখানে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। যেমন উদাহরণে বলছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সেরা ছাত্র। তো বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ। কিসের সুপারলেটিভ? গুড, এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই তার আগে দা বসে এটাকে দা বসেছে। আরেকটা উদাহরণ হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এখানে লক্ষ্য করো ম্যান কিন্তু কোনো সুপারলেটিভ ডিগ্রি নয়, তবুও কিন্তু এর আগে দা বসেছে, কারণ এখানে শ্রেষ্ঠত্ব সূচক বোঝাচ্ছে। সে হচ্ছে ম্যাচের সেরা পরিণত হয়েছে, সেরা মানেই সুপারলেটিভ। যদিও এটা গ্রামাটিক্যালি সুপারলেটিভ নয়, কিন্তু অ্যাজ পার মিনিং এটা কিন্তু সুপারলেটিভই বোঝাচ্ছে, তাই তার আগে দা বসেছে। 13 নম্বর নিয়ম বলছে যত তত, এই যে কানেক্টর বা লিঙ্কার, এইটা অর্থে দি ব্যবহৃত হয়। যেমন দ্য ওল্ডার আই গেট দ্য হ্যাপিয়ার আই অ্যাম, অর্থাৎ আমি যতই আমার বয়স হচ্ছে আমি ততই সুখী হচ্ছি বা সুখী হই, আমাদের যত বয়স হয় আমরা তত সুখী হই। এখানে দি হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আবার তার পরের উদাহরণে বলছে দ্য মোর দ্য বেটার, এর অর্থ হচ্ছে অধিকন্তু ন দোষায়, মানে যত ভালো বেশি হবে ততই ভালো। এখানে আবার দি কিন্তু অ্যাডভার্ব। কেন এখানে দি অ্যাডভার্ব? কেন? অ্যাডভার্বের বৈশিষ্ট্য অনুসারে কোনো অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে মোর এই অ্যাডজেক্টিভ বা বেটার এই অ্যাডজেক্টিভকে দি কোয়ালিফাই করছে, তাই দি কিন্তু এখানে হয়ে গেল অ্যাডভার্ব। আর প্রথম উদাহরণে দি থাকলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। 14 নম্বর রুলস বলছে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকলে দি প্লাস অ্যাডজেক্টিভ হয়। কীরকম? উদাহরণ দিলে স্পষ্ট হবে। উদাহরণে বলছে হি ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ, দুটি বালকের মধ্যে সে অপেক্ষাকৃত লম্বা। এখানে এই যে অফ দ্য টু বয়েজ, যখন দুজনের মধ্যে একজনকে অপেক্ষাকৃত ভালো বা অপেক্ষাকৃত খারাপ এই ধরনের উক্তি করা হবে, তখন ওই অ্যাডজেক্টিভটির আগে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভটির আগে দি বসবে। এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? টলার। টল, টলার, টলেস্ট। টল পজিটিভ ডিগ্রি আর টলার হলো কম্পারেটিভ ডিগ্রি। তো এই টলারের আগে বসবে দি যখন দুজনের মধ্যে তুলনা বোঝাবে। 15 নম্বর নিয়ম বলছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্ম বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলে? যেটা চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু ফিল করা যায় বা অনুভব করা যায় যে সেটা আছে, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করি। যেমন উদাহরণে বলছে দ্য অনেস্টি অফ গান্ধী ইজ নোন টু আস, অর্থাৎ গান্ধীজির সততা আমাদের কাছে পরিচিত। এখানে অনেস্টির আগে দি বসানোর প্রয়োজন পড়ে না সাধারণ অর্থে, কিন্তু যদি কোনো ব্যক্তির বিশেষ গুণ
হয় সেটা অনেস্টিটা, তাহলে কিন্তু দি হবে। যেহেতু এখানে গান্ধীজির বিশেষ গুণ হলো তার সততা, তাই তাকে নির্দিষ্ট করে বোঝাতে এই অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টির আগে দি বসেছে। রুল নাম্বার 16। রুল নাম্বার 16-এ বলা হচ্ছে যে বিশেষ কতগুলি প্রপার নাউন এর নামের আগে দি বসে, যেমন নদ নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, উপসাগর, দ্বীপপুঞ্জ, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ঐতিহাসিক প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা, হোটেল, প্রেক্ষাগৃহ, গ্রন্থাগার, জাদুঘর প্রভৃতি। এগুলোর উদাহরণও পাশে দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নাও। যেমন নদ নদীর ক্ষেত্রে দি গঙ্গা, গঙ্গা একটি নদী। আচ্ছা, সাগর, দি অ্যারাবিয়ান সি। তারপরে মহাসাগর, দি অ্যাটলান্টিক ওশান বা অতলান্তিক মহাসাগর। তারপর পর্বতমালা, দ্য হিমালয়াস। এখানে হিমালয়ের সঙ্গে এস যোগ করে এটা কিন্তু প্লুরাল করা হয়েছে, তো পর্বতমালা। তা মরুভূমি, দ্য থর, ভারতের থর মরুভূমি। তারপরে দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর অর্থাৎ উপসাগর। তারপরে রয়েছে দ্বীপপুঞ্জ, দি আন্দামানস। তারপর জাহাজের নাম, দি টাইটানিক। ট্রেনের নাম, দি রাজধানী এক্সপ্রেস। বিমান, দি বোয়িং 707। মহাকাশযান, দ্য আর্যভট্ট বা আর্যভট্ট। ধর্মগ্রন্থ, দ্য বাইবেল, এরকম দ্য কোরআন, দ্য গীতা, এরকম ধর্মগ্রন্থের নামের আগে দি। তারপর সংবাদপত্র, দি টেলিগ্রাফ, দি স্টেটসম্যান, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, দ্য হিন্দুস্তান টাইমস, এরকম সংবাদপত্রের নামের আগে। ঐতিহাসিক প্রাসাদ, যেমন দি তাজমহল। তাজমহল একটি ঐতিহাসিক প্রাসাদ। ঐতিহাসিক ঘটনা, দ্য সেপয় মিউটিনি বা সিপাই বিদ্রোহ। আচ্ছা, হোটেল, দ্য গ্র্যান্ড, কলকাতার দ্য গ্র্যান্ড হোটেল। প্রেক্ষাগৃহ বা সিনেমা হল, যেমন দ্য আইনক্স। আচ্ছা, গ্রন্থাগার বা লাইব্রেরি, দ্য ন্যাশনাল লাইব্রেরি। আচ্ছা, জাদুঘর, দ্য ব্রিটিশ মিউজিয়াম। এই ধরনের সব প্রপার নাউনগুলোর আগে সাধারণত দি বসানো হয়। তবে এই নিয়মের ব্যতিক্রম আছে, যেমন একটিমাত্র হ্রদ বা পর্বত বা দ্বীপ বা অন্তরীপ বা শহর বা দেশ এর নামের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন লেক জাভা, জাভা দ্বীপ বা জবদ্বীপ, বা মাউন্ট এভারেস্ট, এর নামের আগে কিন্তু দি মাউন্ট এভারেস্ট করা যাবে না। সেরকমই একটা শহর কলকাতা, কলকাতা নামের আগে দি কলকাতা করা যাবে না। ইন্ডিয়া, দেশ, দেশ বোঝাচ্ছে, ইন্ডিয়ার নামের আগে কিন্তু কোনো দি বসানো যাবে না। কেপ কমরিন বা কুমারিকা অন্তরীপ, এর নামের আগে কিন্তু দি বসানো যাবে না। তবে শহরের ক্ষেত্রে পৃথিবীতে এমন দুটি শহর আছে যাদের নামের আগে কিন্তু দি বসে। একটা হলো নেদারল্যান্ডসের দি হেগ, এই শহরটি, এবং আরেকটা হলো নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে বা আউটস্কার্টস অফ নিউ ইয়র্কের কাছে অবস্থিত দ্য ব্রঙ্কস। এই দুটি শহরের আগেই একমাত্র দি বসে, এছাড়া পৃথিবীর কোনো শহরের আগে দি বসে না। রুল নাম্বার 17 বলছে সমষ্টিবাচক দেশের নামের আগে, অর্থাৎ যেসব দেশগুলো এই ইউনাইটেড এই কথা দিয়ে মোটামুটি শুরু হয় বা অনেকগুলো রাজ্যের সমষ্টি বোঝায়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তার আগে দি বসে। যেমন দ্য ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, এইসব ক্ষেত্রে কিন্তু দি বসে। 18 নম্বর নিয়ম বলছে কোনো অর্থযুক্ত বা একাধিক শব্দযুক্ত ভৌগোলিক নামের আগে, অর্থাৎ কিছু ভৌগোলিক নাম যেটা সমষ্টিবাচক নাম বোঝায়, সেক্ষেত্রে কিন্তু দি বসে তার নামের আগে। যেমন দ্য ডেকান ওয়াজ দ্য সেন্টার অফ দ্রাবিডিয়ান সিভিলাইজেশন। দাক্ষিণাত্য, ডেকান বলতে দাক্ষিণাত্য একটি অঞ্চল এবং একটি ভৌগোলিক নাম বোঝাচ্ছে, এবং এটা শুধু দাক্ষিণাত্য শব্দের মাধ্যমে কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝায় না, এটা একটা এটা একটি ভৌগোলিক অঞ্চল বোঝায়, এবং এর একটি অর্থযুক্ত বা বলা যায় এটা একটা ডেসক্রিপটিভ সেন্সে এই নামটা বোঝায়, তাই এক্ষেত্রে দি হয়েছে। দি ডেকান মানে দাক্ষিণাত্য হলো দ্রাবিড়ীয় সভ্যতার পীঠস্থল বা কেন্দ্রস্থল, এটাই বোঝাচ্ছে। রুল 19 এখানে বলছে যে স্কুল, কলেজ, হসপিটাল, মস্ক, চার্চ, প্রিজন, মার্কেট ইত্যাদি জায়গাগুলোতে যেখানে কোনো বিশেষ কাজ করা হয় বা সেই জায়গায় যে উদ্দেশ্যে আমাদের যাওয়া, সেই উদ্দেশ্যে না গিয়ে যদি অন্য কোনো উদ্দেশ্যে যাই, অর্থাৎ স্কুলে পড়াশোনার জন্য না গিয়ে যদি অন্য কোনো কাজে যাই, বা বলা যায় বাজার করতে না গিয়ে অন্য কাজে যাই, তাহলে কিন্তু সেসব ক্ষেত্রে তাদের নামের আগে দি বসে, না হলে সাধারণত দি বসে না, এসব ক্ষেত্রে দি বসে না।
কিন্তু সেখানে যদি অন্য কাজে যাই, অন্য উদ্দেশ্যে যাই, তাহলে দি বসে। যেমন দ্য স্টুডেন্ট গোজ টু স্কুল এভরিডে, অর্থাৎ ছাত্রটি রোজ স্কুলে যায়। এক্ষেত্রে ছাত্রীদের স্কুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ স্কুলে তারা পড়াশুনো করার জন্য যায়। কিন্তু দ্বিতীয় উদাহরণে বলছে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট দ্য হেডমাস্টার, তার বাবা স্কুলে গিয়েছিল প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে। এখানে তার বাবা স্কুলে পড়াশোনার জন্য যেতে পারেন না, এটা অসম্ভব, অবাস্তব। তাহলে তিনি গেছিলেন কী কাজে? পড়াশোনার উদ্দেশ্যে নয়, তার হেডমাস্টারের সঙ্গে দেখা করতে। তাই জন্য এখানে কিন্তু দ্বিতীয় উদাহরণে স্কুলের আগে দি হয়েছে, কিন্তু প্রথম উদাহরণে দি হয়নি। কিন্তু যদি পেশা অর্থে বোঝায়, যেমন একজন শিক্ষক যদি স্কুলে যান, গিয়ে যদি বা স্কুলে জয়েন করেন নতুন, তাহলে কিন্তু তার কাছে দি বসানো যায়। যেমন আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন দ্য বার, অর্থাৎ আমি, বার কথার অর্থ কী? বার কথার অর্থ হচ্ছে ওই যেখানে আইনজীবীদের সংগঠন বা আইনজীবীদের বলা যায় প্রতিষ্ঠান। তো সেখানে আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন দ্য বার কথার অর্থ আমি সিদ্ধান্ত নিয়েছি যে বার জয়েন করব। অর্থাৎ কী জন্য জয়েন করব? টু বি আ লয়ার, অর্থাৎ একজন আইনজীবী হতে। আরেকটা উদাহরণ রয়েছে হি জয়েন্ড ফাইনালি দ্য চার্চ, অর্থাৎ সে অবশেষে চার্চ জয়েন করলো। ব্র্যাকেটে লেখা হচ্ছে বিকেম আ ফাদার অফ বিশপ, অর্থাৎ চার্চের বিশপ বা ফাদার হতে। তাই এখানে পেশা বোঝালে যেহেতু এইসব স্থানের আগে দি হবে, তাই দি হয়েছে। 20 নম্বর নিয়মে বলছে রাজনৈতিক দল বা সর্বোচ্চ পদ বা সর্বোচ্চ সম্মানের নামের আগে দি বসে। উদাহরণ দ্য সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, একটি রাজনৈতিক দলের নাম, ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নাম, অতএব এর আগে দি বসবে। আবার দ্য চিফ জাস্টিস, মুখ্য বিচারপতি বা প্রধান বিচারপতি, এটা প্রধান বিচারপতি একটি সর্বোচ্চ পদ, একটি সর্বোচ্চ সাংবিধানিক পদ, তাই তার নামের আগে দি বসাতে হবে। তারপরে বলছে দ্য নোবেল লরিয়েট, এটি একটি সর্বোচ্চ সম্মান। আমরা নোবেল বিজ্ঞান, সাহিত্য, বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, শান্তি, এগুলো সর্বোচ্চ সম্মান হিসেবে ধরি নোবেল পুরস্কারকে। তো একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে বলা হয় নোবেল লরিয়েট, তাই তার নামের আগে, অর্থাৎ এই তার সর্বোচ্চ সম্মানের আগে দি বসানো হয়েছে। রুল নাম্বার 21 বলছে প্রসিদ্ধ পদবী কয়েকটি বিশেষ রোগ এর নামের আগে দি বা দা বসে। যেমন দ্য নিজাম ওয়েন্ট অন এ ট্যুর, নিজাম ট্যুরে গিয়েছিলেন বা ভ্রমণে গিয়েছিলেন। এখানে নিজাম হলো একটি পদবী বা উপাধি, এটা হায়দ্রাবাদের রাজাদের উপাধি। তো এর আগে তাই দি বসেছে। কিন্তু এই পদবীর সঙ্গে ওই পদবীর অধিকারী ব্যক্তির নাম যদি থাকে তাহলে কিন্তু দি হবে না। যেমন নিজাম মেহবুব আলী খান ওয়েন্ট অন এ ট্যুর, এই নিজাম উপাধিপ্রাপ্ত মেহবুব আলী খান নামে একজন রাজা বা এম্পেরর, তার নাম উল্লেখ রয়েছে, তাই কিন্তু এর আগে নিজামের আগে দা বসেনি। আবার বললাম কয়েকটি রোগ, যেমন মিজলস বা মাম্পস বা গলগণ্ড, গাউট বা গেঁটে বাত, এই ধরনের রোগের নামের আগে কিন্তু দা বসে। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ রুল নাম্বার 22 বলছে মেটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। কীরকম? উদাহরণ দিলেই বোঝা যাবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততা হলো সর্বশ্রেষ্ঠ পথ। এখানে সততা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু দি বসানো হয় না। কিন্তু যদি বিশেষ কারোর সততার কথা বলা হয়, বিশেষ কোনো ব্যক্তির, যেমন উদাহরণে বলছে দ্য অনেস্টি হি শোড ইজ প্রেইজওয়ার্দি, তিনি যে সততা দেখিয়েছিলেন সেটা প্রশংসনীয়। এখানে কোনো একজন ব্যক্তির সততাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই এই অনেস্টির আগে দা বসানো হয়েছে। শেষ হলো আমাদের আজকের ভিডিও আর্টিকেল দি সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।